করে দেবো। এক্সপানশন অফ গ্যাস, ঠিক আছে। এই যে চ্যাপ্টারটাতে মোটামুটি আমাদের গ্যাসের প্রসারণ সম্পর্কে আলোচনা করব। মেনলি যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে চার্লসের সূত্র, বয়েলসের সূত্র এবং রেনল্ড চাপের সূত্র। এই তিনটে সূত্রকে আগে ভালো করে বোঝার চেষ্টা করব। এক নম্বর আমরা যদি বয়েলের সূত্র বলি, বয়েলের সূত্র এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। গ্যাসের প্রসারণে আমরা মোটামুটি কিছু প্রাকৃতিক ঘটনা বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেগুলো কাজ করি সেখান থেকে বুঝি যে আমরা তাপ প্রয়োগ করলে গ্যাসের প্রসারণ হয় এবং গ্যাসের মলিকুল গুলো কি হচ্ছে অনেকটা কাছে দূরে দূরে সরে অবস্থান করবে, ফলে তাদের যে আণবিক স্ট্রাকচারের মধ্যে অল্প পরিমাণ তাপ দিলেই কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যাসের কিন্তু বেশি প্রসারণ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে একটা বিষয় জানতে হবে, আমাদের প্রসারণ যেহেতু হচ্ছে আমরা এই প্রসারণগুলোর ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি প্রাথমিক টেম্পারেচারটাকে সবসময় 0 ডিগ্রি ধরতে হবে। 0 থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের প্রসারণটা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রোটিনের ক্ষেত্রে সেই প্রসারণটা অনেকটা চোখে দেখে বুঝতে পারতাম না, কিন্তু এখানে আমি 1 ডিগ্রি টেম্পারেচার যদি বাড়াই সেদিকে গ্যাসের প্রসারণটা কিন্তু আমরা সহজে খালি চোখে বুঝে উঠতে পারবো। সেই জায়গা থেকে প্রথমে আমরা যেটা বলছি সেটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রতে কি বলছে বল, নির্দিষ্ট ভর কথাটা থাকবে, নির্দিষ্ট ভরের গ্যাসে কাকে স্থির রাখবো, তাপমাত্রা যদি আমরা স্থির রাখবো তাহলে আমাদের গ্যাসের চাপ কি হবে, তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকতে পারে বা আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। তার মানে V প্রপোর্শনাল টু 1/T, ঠিক আছে। এটা আমাদের কার সূত্র, বয়েলসের সূত্র। তাহলে PV ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে কি করতে হবে, একটা কনস্ট্যান্টকে আমরা লাগাবো, একটা ধ্রুবককে লিখবো। তাহলে এটা একটা ধ্রুবককে আমরা লাগাচ্ছি, তাহলে PV ইকুয়াল টু ধ্রুবক। এবারে এই যে সূত্রটা আমরা তৈরি হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ভরের গ্যাস কথাটা বলতে হবে এবং সেই ক্ষেত্রে উষ্ণতাটাকে আমরা স্থির রাখবো। তাহলে আমাদের PV ইকুয়াল টু ধ্রুবক, এই সমীকরণটা তোমরা আগে পড়েছো। এবার চাপটাকে যদি P1 করি, আয়তনটাকে V1 করলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমরা চাপ P কি করবো, আয়তন P করবো। এখানেও আমরা লিখতে পারি ধ্রুবক, তাই কিনা, এখানে লিখতে পারি ধ্রুবক। কিভাবে হচ্ছে, আমরা একটা গ্যাস আধান নিলাম, এখানে একটা পিস্টন আছে, পিস্টনটা ওঠানামা করতে পারি, এখানে গ্যাস আছে, গ্যাসের মলিকুলগুলো আছে। যখন এই অবস্থায় চাপ P1, তাহলে আয়তন কত হবে P1। আমি চাপ বাড়িয়ে দিলাম, নিচের দিকে পিস্টনটাকে নামাচ্ছি, তার অর্থ কি গ্যাসের উপর চাপ প্রদান করছে, চাপ বেড়ে যাচ্ছে, তখন চাপ হচ্ছে P2 আর আয়তন তখন হয়ে গেল V2, ঠিক আছে। বলছি এই দুটোর গুণফল করলে সবসময় আমরা কি পাবো, একটা ধ্রুবক মান পাবো। চাপ যদি আমি এখানে তোমাকে উদাহরণ দিয়ে বলছি, P1 এর মান যদি ধরো 2, তাহলে আয়তন আমি ধরলাম সেই মুহূর্তে কম, চাপ কম আয়তন বেশি, গুণ করলে কত হবে P1 V1 10। যখন আমি এটাকে চাপটাকে বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ P2 টাকে করে দিচ্ছি 5, আয়তনটাকে আমি ধরে নিলাম সেটা 3 হচ্ছে, গুণ করলে কত হবে P2 V2, এই হচ্ছে। তার মানে এই যে কথাটা বলা আছে P1 V1 ইকুয়াল টু ধ্রুবক, তুমি চাপ বাড়িয়ে দাও আয়তন কমবে, চাপ কমিয়ে দাও আয়তন বাড়বে, কিন্তু দুটোর গুণফল সর্বদা একটা নির্দিষ্ট মান হবে, সেটাকে বলে ধ্রুবক মান। এই বিষয়টা বোঝার চেষ্টা করো, এগুলো কিন্তু ঘটে, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের এখান থেকে সমীকরণটা আমরা কি লিখতে পারি, সমীকরণটা লিখতে পারি P1 V1 ইকুয়াল টু, আর ভালো একটা সমীকরণ তৈরি করো। তোমাকে ম্যাথ যখন করতে বলবে, একটা ফিজিক্সের ম্যাথ দিল, P1 দিয়ে দিল, P2 দিল, V2 দিল, তাহলে V1 তুমি পেয়ে যাবে। কি বিষয়টা বলছি বুঝেছি? তাহলে এইটা হচ্ছে আমাদের বয়েলসের সূত্র। নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা স্থির রেখে যদি আমরা চাপটা কি হচ্ছে আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে, চাপ বাড়ালে আয়তন কমবে, আয়তন বাড়ালে চাপ কমবে। এই বিষয়টাকে আমাদের বোঝার চেষ্টা করতে। তাহলে এখান থেকে আমাদের বয়েলসের সূত্র, এরপর আমরা কিসে আসবো, বয়েলসের সূত্র কিছু গ্রাফ আমরা বলতে পারি, T ভার্সাস D, কি গ্রাফ হবে, সমপরাবিদ্যতা, এটা P এটা D, এই জিনিসটা x অক্ষ y বরাবর, x অক্ষ বরাবর আয়তনটাকে আমরা ডিনোট করলাম,
আর ওই অক্ষ বরাবর চাপটাকে আমরা ধরে নিচ্ছি। তা ধরে নিলে কি হবে, এখানে সমপরাবৃত্ত, এইটা হচ্ছে T1 টেম্পারেচার আর T2 টেম্পারেচার T3, কারণ এখানে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, এই জিনিসটা বোঝার চেষ্টা করি। এই গ্রাফটা যখন পাচ্ছি, আমি ধরে নিচ্ছি একটা টেম্পারেচারে নিলাম যে ওই টেম্পারেচার চাপ আয়তন এখানে বাড়াচ্ছি কমাচ্ছি, বুঝতে পেরেছো? সেই টেম্পারেচারে আমি যখনই চাপ আয়তনের মানগুলোকে নেব, তাহলে অনেকগুলো বিন্দু পাবো। আমি যখন চাপ আয়তনের মানটা বিভিন্ন নিচ্ছি, ধরো আমি এইভাবে পি আর বি এর একটা ছক করলাম, করছি তো গ্রাফটা কিভাবে অনেকগুলো মানের উপর বেস করে গ্রাফের বিন্দুগুলো বসাতে পারবো। তুমি যখন এখানে 2 পাচ্ছ তখন এখানে 5 পাচ্ছ, এখানে 5 যখন পাচ্ছ এখানে 2 পাচ্ছ, আর হিসেবে বোঝা যাচ্ছে। আরো অনেকগুলো পর পর আমি মান পেতেই পারি। একটা উদাহরণ দিয়ে যাচ্ছে দেখাচ্ছি, ওই বিন্দুর তখন টেম্পারেচার কত T1 এ আমি ফিক্স রেখে দিয়েছি, সেই অবস্থায় আমি কি করেছি, চাপ আয়তনের পরিবর্তন ঘটিয়েছি। তাহলে চাপ আয়তনের পরিবর্তন যদি ঘটাতে থাকি এই অবস্থাতে, তাই সেই বিন্দুগুলো যদি বসাই কি হবে, বসাতে তাহলে একটা সমপরাবৃত্ত গ্রাফ হয়ে গেছে। আবার টেম্পারেচার T2 করলাম, আবার T2 করেছি, তখন মানগুলো পরিবর্তিত হবে। তাহলে মানগুলো যখন পরিবর্তিত হচ্ছে তখন আমি আবার এই বিন্দুতে কি করব, আবার বসাচ্ছি, তখন আরেকটা গ্রাফ পাচ্ছি। T3 টেম্পারেচার হচ্ছে টেম্পারেচার T3, তখন চাপ আয়তনের মানগুলো পরিবর্তন করছি, চাপের এগেইনস্টে আমরা আয়তনটাকে লিখছি, ঠিক আছে? যেমন ভাবে চাপ বা আয়তন, সেই মানগুলো লেখার পরে যদি বিন্দুগুলো আমরা এখানে গ্রাফে প্লট করি, মোটামুটি ভাবে একটা সমপরাবৃত্ত গ্রাফ, এগুলো তোমাদের মানতে হবে। কি বলছো? P ভার্সাস V গ্রাফ। এই যে PV টা অ্যাকচুয়ালি কি বল, PV টা কি, P ইনটু V, এটা কাকে বোঝাচ্ছে? V টা প্রেসারকে বোঝাচ্ছে, V টা আয়তনকে বোঝাচ্ছে, কিন্তু P আর V এর গুণফল কাকে বোঝাচ্ছে? ধ্রুবককে বোঝাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোন রাশিকে, কোন ভৌত রাশিকে বোঝাচ্ছে? ওয়ার্ক ডাউন, কার্য। কিভাবে হচ্ছে তোমাদের একটু দেখাই। W ইকুয়াল টু F ইনটু S, বল ইনটু সরণ আমরা এটা জানি, ঠিক আছে? আবার চাপ সমান একটা সমীকরণ হয় F বাই A, তোমরা এটা হাইড্রোস্ট্যাটিক্সে পড়বে। জলের চাপ প্রদান করে, কোথায় জলের গভীরতায় কত কি চাপ, বা বায়ুমণ্ডল কি চাপ প্রদান করে, সেই জায়গা থেকে আমরা একটা সমীকরণ পাবো যে P ইকুয়াল টু F বাই A। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, লম্বভাবে প্রযুক্ত বল কি বলা হচ্ছে? চাপ। কি কথাটা বলছি? একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল কি বলা হচ্ছে? চাপ। তাহলে আমি এখানে F সমান কি পাবো? P ইনটু A পাচ্ছি। তাহলে এই জায়গায় যদি বসাই P ইনটু A ইনটু S, ঠিক আছে? P টা চাপ, A টা কি এরিয়া, ক্ষেত্রফল, এরিয়া মানে এই যে তলটা, তলের যে ক্ষেত্রফল, S একটা সরণ মানে সেটা একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে এরিয়া মানে দুটো দৈর্ঘ্যের গুণফল, আর তার সঙ্গে সরণ আছে মানে আরেকটা দৈর্ঘ্য, তিনটে দৈর্ঘ্যের গুণফল হলে কি হয়? আয়তন। বুঝে গেছে? তাহলে আমি P ইনটু V করতে পারি, তাহলে ওয়ার্ক ডান। এটা যদি আমরা ডেরিভেশন ফর্মে লিখি dW ইকুয়াল টু PdV, এটা পরে আবার একটা বিশেষ চ্যাপ্টার আছে, সেখানে আমি আবার বোঝাবো। জাস্ট সমীকরণগুলো একটু লিখে রাখো, কোথায় কিভাবে কাজে লাগবে। এটাকে যদি টোটাল ওয়ার্ক ডান আমরা বলি dW ইকুয়াল টু PdV, তখন ইন্টিগ্রেশন দিয়ে এটা করতে হবে। এই সমীকরণগুলো একটু জাস্ট নোট করে রাখো, এগুলো তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। আচ্ছা, এরপর আরেকটা গ্রাফে আসবো আমরা। এই জায়গা থেকে কিভাবে বেরোচ্ছে ক্যালকুলেশন শুধু নোট করে, হ্যাঁ? এইটা আগে লিখি, P সমান F বাই A, F সমান P ইনটু A, এই মানটাকে আমি এখানে F এর জায়গায় বসাচ্ছি, ইনটু S P। আরে সেই এটা না, যে ইন্টিগ্রেশন ম্যাথমেটিক্সের একটা বিশেষ সমাকলন, হ্যাঁ? সেটা তোমরা পরে পরে শিখবে।
আপাতত সমীকরণটা লিখে রাখো, এগুলো আমরা আবার ডিসকাস করবো। ফার্স্ট চ্যাপ্টার যখন তোমাদের কাইনেমেটিক্স পড়ানো হবে তখন ডেরিভেশন এবং ইন্টিগ্রেশনের কিছু সূত্র তোমাদের বোঝাবো, বুঝিয়ে ওই জায়গাটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং তাহলে বোঝা গেছে। তো এরপর পরের গ্রাফটা লক্ষ্য করো। তাহলে পরের গ্রাফটাতে দেখো কি বলছি, পিভি ভার্সাস ভি কিংবা পিভি ভার্সাস পি। আমি এই গ্রাফটাকে আরেকটা গ্রাফে রূপান্তরিত করতে পি করতে পারি, এইদিকে পিভি, এটা পিভিটা এইবার আছে, ঠিক আছে। আমি ছকটা কি করেছি, পি করেছি, ভি করেছি এবং পিভি করেছি। তুমি এখানে 2 করলে এখানে 5, এখানে 10 করে, এখানে 5 পেলে এটা 2 পেলে এখানে 10 পেলে। আমি চাপের মান যখন বলছি 2 তখন আয়তন কত বলছি 5, যখন চাপের মান বলছি 5 তখন আয়তন কত বলছি 2, দুটোর গুণ করলে কি দিই 10 হচ্ছে, বড় হয়ে গেছে। এটা তো সমস্যা কিছু নেই। আমি যদি এটাকে বলি 4, এটা তাহলে 2.5 হবে, আর এটা যদি বলি 2.5 তাহলে এটা 4 হবে। আলটিমেট কি আসছে 10। বিষয়টা পরিষ্কার? তাহলে এই জায়গা থেকে ভাবো, আমি যখন টেম্পারেচার T1 করছি, T1 টেম্পারেচারে নির্দিষ্ট রেখেছি, টেম্পারেচার বাড়ছে না, সেই অবস্থায় গ্যাস আধারের মধ্যে যে তোমাদের ছবিটা আগে দেখিয়েছি সেটাতে চাপের মান আয়তনের মান ধীরে ধীরে কমছে বাড়ছে, তুমি সেই অনুযায়ী কি করছো মানগুলোকে নোট করছো এই সবটার মধ্যে। কিন্তু আলটিমেট টিভির মান কত 2 এ, আমি কার এগেইনস্টে করছি ভি এর এগেইনস্টে। তাহলে ভি এর মান যখন 5 তাহলে তুমি এইভাবে তুমি দাগ কেটে নিতে পারো, যখন 5 তখনও 10, যখন 2 তখনও 10, বুঝতে পেরেছো? যখন 2.5 তখনও 10 হচ্ছে, আর যখন 4 তখনও কত হচ্ছে। তার মানে 2 এ বসাবে, 2.5 এ বসাবে, 4 এ বসাবে, 5 এ বসাবে, বিন্দুগুলো যেখানেই বসাও না কেন মোটামুটি ভাবে আমি মোটামুটি কত পাচ্ছি, একটা সরলরেখা, সমান্তরাল সরলরেখা পাচ্ছি। কার সঙ্গে? আয়তন যে অক্ষটা আছে এক্স অক্ষ বরাবর যে আয়তনটাকে ধরেছি তার সঙ্গে কি হবে সমান্তরাল হচ্ছে না। গ্রাফটা আমি বিন্দু নিয়ে যোগ করেছি। এবার টেম্পারেচারটা এখানে কি করলাম, T2 করলাম, T2 করে একই রকম মানগুলো আসবে, সেই মানের রেসপেক্টে আমি কি করব বিন্দুগুলোকে বসালে মোটামুটি ভাবে সেটাও একটা সমান্তরাল সরলরেখা হবে। টেম্পারেচার নির্দিষ্ট করে দাও, তাহলে T3 এখানে গ্রেটার দেন T2, গ্রেটার দেন T2, মানে এটা টেম্পারেচার বেশি, তার তুলনায় কম টেম্পারেচার, তার তুলনায়। তাহলে এই টেম্পারেচার গুলো বিভিন্ন মান নিয়ে আমরা কি করছি আয়তন এবং চাপের যে মানগুলো আমরা পেয়েছি তার রেসপেক্টে গ্রাফ করছি। তুমি এখানে ভি এর রেসপেক্টে পিভি করছো, ঠিক আছে। এখানে পি ভার্সাস পিভি ভার্সাস পি গ্রাফ, এটা যদি পিভি ভার্সাস পি গ্রাফ করি, এটা পিভি ভার্সাস ভি গ্রাফ করি, তাহলে এখানে দেখো, এখানে পি যখন 2 তখন কত 10, যখন 5 তখন 10, যখন 4 তখন কত 10। তাহলে এই মানগুলোকে আগে লেখা উচিত ছিল। তার প্রথমে 2.5 লিখবো, তারপর 4 লিখবো, তারপর 5 লিখবো, লিখে একটা আমরা মোটামুটি একটা বোঝানোর জন্য বলছি মানগুলো। তাহলে আলটিমেট কিন্তু আমাদের পিভি করে যে মানটা পাচ্ছি সেটা কিন্তু 10 পাচ্ছি। তাহলে সব ক্ষেত্রে কি হবে, পি কে যদি আমরা এক্স অক্ষ বরাবর ধরে নিই, পিভিটা যদি ওয়াই অক্ষ বরাবর ধরি, সেই ক্ষেত্রে কিন্তু পি অক্ষের সমান্তরাল সরলরেখা পাচ্ছি। বিভিন্ন টেম্পারেচার T1 এ পেতে পারি, T2 তে পেতে পারি, T2 বিভিন্ন টেম্পারেচারে টেম্পারেচারটাকে নির্দিষ্ট করে রেখে দিই। সেই অবস্থায় চাপ আয়তনটাকে বাড়িয়ে বাড়িয়ে ভ্যালুটাকে আমাকে নোট করতে হবে। নেওয়ার পরে আমরা যদি গ্রাফ কাগজে বসাই তাহলে এই ধরনের গ্রাফগুলো পেয়ে যাবে। তাহলে পিভি ভার্সাস বোঝা গেছে জিনিসগুলো। এই গ্রাফগুলো কিন্তু তোমরা পাবে, মেইনলি এই গ্রাফগুলো তোমাদের বেশি লাগে। আরো দুটো গ্রাফ আমরা বলতে পারি, সেটা কি
এবার আমাদের যে গ্রাফটা আসবে সেটা কি বলছি যে v ভার্সাস 1/p, তাহলে v ভার্সাস 1/p, তাহলে v ভার্সাস 1/p, তাহলে 1/p টাকে এটা ধরছি, এটাকে v ধরছি, আর এটাকে আমরা কি ধরছি 1/v ধরবো, এটাকে p ধরবো। দুটো গ্রাফ বুঝেছি। তাহলে আমাদের একটা হচ্ছে v আর একটা হচ্ছে 1/p, তাহলে 1/p টাকে x অক্ষ বরাবর আর v এর মানটাকে y অক্ষ বরাবর। এখানে p টাকে x অক্ষ বরাবর, 1/p টাকে y অক্ষ বরাবর দিয়েছি। তুমি যে p v এর মান পাচ্ছ তার অনন্য নাম 1/p, আমি এটা মান পেয়ে যাব, হ্যাঁ কি না? আবার যে v এর মানটা দিয়েছে তাকে যে অনন্য 1/, করে দাও, মান পাচ্ছ। সেই মানগুলো পাওয়ার পরে তুমি যে বিন্দুগুলোকে মোটামুটি বসাতে থাকো, তাহলে সেটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। কিসের বোঝা গেছে? এবার বিভিন্ন টেম্পারেচার নিলে বিভিন্ন গ্রাফ হবে, T1 হলে T2, T2 যদি নাও আরেকটা গ্রাফ পেয়ে যাবে। এটা T1 ধরলে এটা T2, মূল বিন্দুগামী সরলরেখা তোমরা কি করবে এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? এই গ্রাফগুলো মোটামুটি ভাবে প্রকৃতিগুলো নেচারগুলোকে তোমাকে জেনে রাখতে হবে। বোঝা জিনিসটা? তাহলে মোটামুটি বয়েলের সূত্র আমরা পরিষ্কার হলো। এরপরে আমরা চলে আসবো চার্লসের সূত্র। চার্লসের সূত্রতে কি বলছে? চার্লসের সূত্রতে কি বলছে বল? চার্লসের সূত্রটাতে বলছে যে কাকে স্থির রাখবো? চাপটাকে, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপটাকে যে আমরা স্থির রাখবো, তাহলে আয়তনটা কি হবে? তাহলে আয়তনটা আমার এখানে সময়ের ব্যাপারে নেই, এখানে টেম্পারেচারের ব্যাপারে। আমার যদি এটা P হয়, এটা V একটা T টেম্পারেচার, কিংবা স্মল t টা ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কেলভিন। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে আমি কাকে স্থির রাখছি? তার ভরটাকে নির্দিষ্ট রাখছি, আর স্থির রাখছি চাপটাকে স্থির। তার নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ স্থির রাখলে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য তার প্রাথমিক যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি পাবে কিংবা হ্রাস পাবে। প্রাথমিক আয়তনটা কত ধরেছি? V0, ভালো করে বোঝো। বলছে 1 ডিগ্রি আমি ইনক্রিজ করব, 1 ডিগ্রি টেম্পারেচার আমি বৃদ্ধি করছি, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার অর্থ কি? তাহলে এইটা প্রাথমিক আয়তন, এর কত অংশ বৃদ্ধি পাবে? 1/273 অংশ। এটা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, নাকি না? তাহলে 1/273 অংশ বৃদ্ধি পাবে। না ওইটা তো না, সেটা তুমি যদি তুমি প্রাথমিক মানটা কেমন ভাবে করবে, আমরা তো 0 ডিগ্রি থেকে স্টার্ট করি, তো সেই জন্য সাধারণত V0, এই জন্য আমরা এখানে বলছি শোনো। তাহলে এখানে V0 ইন্টু 1/273, আমার 1 ডিগ্রি টেম্পারেচার বাড়লো, তাহলে আয়তনটা কতটা বাড়ছে? V0 ইন্টু 1/273, 2 ডিগ্রি বাড়ালে আমি 2 ডিগ্রি টেম্পারেচার বাড়াবো, তখন কত হবে? V0 ইন্টু 2/273, 3 ডিগ্রি বাড়াচ্ছি, তখন কত হবে? V0 ইন্টু 3/273। বোঝা যাচ্ছে? আমি এইভাবে করতে করতে T ডিগ্রি বৃদ্ধি করব, তখন হয়ে যাবে V0 ইন্টু T/273। পরিষ্কার বোঝা যাচ্ছে এবারে? তাহলে বাড়লো কতটা? V0 ইন্টু T/273। আর আমাদের আগে কত আছে? তাহলে অন্তিম আয়তন কত হবে? তাহলে VT ইকুয়াল টু কত হবে? VT ইকুয়াল টু, তাহলে V0 প্লাস V0 ইন্টু T/200। বোঝা গেছে জিনিসটা? আর সমস্যা আছে, এটা অন্তিম আয়তন, T ডিগ্রি টেম্পারেচারে অন্তিম আয়তন, আয়তনটা বেড়ে গেছে, তাহলে এখান থেকে V0 কমন নিলে কত আসবে? 1 প্লাস T/273। যদি এটা ইনক্রিজ না করে ডিক্রিজ হতো, কমে যেত, টেম্পারেচার 1 ডিগ্রি কমিয়ে দিতে, তখন এটা মাইনাস হয়ে যাবে। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে মোটামুটি তখন প্লাস মাইনাস দিতে হবে। এবার আমরা এখানে মোটামুটি এই সাইনটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি কিভাবে এর থেকে আবার একটা সমীকরণ আসবে। তাহলে V0 ইনটু কত হচ্ছে 1, এটা কত হচ্ছে 273 প্লাস T ডিভাইডেড বাই 273, একই না? এই তো এটাকে লসাগু করি, 273 প্লাস T ডিভাইডেড বাই 273। বোঝা গেছে? তাহলে এই 273 প্লাস Tটা কি? এর জায়গায় কি বসাতে পারি?
এই জায়গাতে আমরা কি বসাতে পারি 273 প্লাস টি এর জায়গায় কি বসাতে পারি কেলভিন স্কেলে বসাবো তাহলে টি ইকুয়াল টু কত টি প্লাস 273 এই সম্পর্কটা আমরা কিন্তু দেখিয়েছি কোথায় যখন প্রোটিনের প্রসারণ আমরা পড়িয়েছিলাম সেখানে কেলভিন স্কেলের সম্পর্কটা দেখিয়েছি যখন ডিগ্রি ফারেনহাইট আলফা সি ইকুয়াল টু 5 আলফা এ হলো ঠিক আছে না আলফা সমান 9 5 আলফা আর আলফা এর সমান 5 9 আলফা সি এই সমীকরণটা যখন এসেছিল তখন কিন্তু আমরা এই সম্পর্কটা দেখিয়েছি খাতায় লক্ষ্য করবে তাহলে টি ইকুয়াল টু টি প্লাস 273 বুঝা যাচ্ছে তাহলে আমি এই সম্পর্কের জায়গায় কি বসাতে পারি ক্যাপিটাল টি বসাতে পারি পারি তো তাহলে আমি এখান থেকে বসাতে পারি vt ইকুয়াল টু v0 ইনটু t বাই 273 এই জায়গা থেকে আমরা এটা লিখে দিচ্ছি vt ইকুয়াল টু কত হচ্ছে v0 ইনটু t ডিভাইডেড বাই 273 পরিষ্কার এবার আমি সম্পর্কটা কি করেছি এটা 273 ক্যাপিটাল টি এই যে ক্যাপিটাল টি টা এটা দেখাচ্ছি ক্যাপিটাল টি কেলভিন স্কেলে ঠিক আছে কেলভিন স্কেলে যখন কে 1 কেলভিন 2 কেলভিন এইভাবে হবে হ্যাঁ টেম্পারেচারটা আমরা হিসাব করব তাহলে মোটামুটি কেলভিন স্কেলে এটা হচ্ছে কিন্তু 1 ডিগ্রি কেলভিন বলা যাবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রি ফারেনহাইট বলছো কিন্তু 1 কেলভিন ছাড়া 1 ডিগ্রি কেলভিন বলা যায় না সেটা ফার্স্ট চ্যাপ্টার তোমরা যখন এই মাত্রা বিশ্লেষণ করবে তখন এই চ্যাপ্টারে আমরা বলবো কেন বলা যাবে তাহলে vt ইকুয়াল টু v0 ইনটু t ডিভাইডেড বাই 200 পেতে পারা গেছে এবার আমি হাতে একটু লিখতে থাকবো হাতে না লিখলে নোট না করলে তো পরে প্রবলেমে পড়ে যাবে না আমি কি কথাগুলো বলছি কি ক্যালকুলেশন লিখছি সেগুলো লেখো খাতায় এইবার দেখো আমি যদি এটাকে এই যে ক্যালকুলেশনটা vt ইকুয়াল টু আমি যদি v1 লিখি তাহলে এটা v0 1 প্লাস 1 নয় 273 প্লাস কত হচ্ছে t1 ডিভাইডেড বাই 273 করতে পারি কখন টেম্পারেচারটা এই যে আমি t1 ডিগ্রি সেন্টিগ্রেড তখন আমি v1 দিচ্ছি যেহেতু এটা 1 দিচ্ছি এখানে v1 vt এর জায়গায় আমরা কি করছি v1 দিচ্ছি তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি v0 T1 এটাকে কি লিখব T1 বাই 273 আর টেম্পারেচার যখন T2 ডিগ্রি ধরবো তখন V2 ইকুয়াল টু কত হচ্ছে V0 ইনটু 273 প্লাস T2 টেম্পারেচারটাকে T2 ধরছি হতে পারি যেহেতু 2 ধরছি তাই এখানে 2 ধরলাম এখানে 1 ধরছি তাই এখানে 1 ধরছি বুঝে গেছেন জিনিসটা তাহলে এখানে কি করব V0 ইনটু T2 ডিভাইডেড বাই 273 তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ এই দুটো সমীকরণকে তাহলে যদি v1 বাই v1 ভাজিত 2 করি তাহলে 1 ভাজিত 2 করলে কি হবে v1 বাই v2 ডিভাইডেড বাই কত হচ্ছে t1 বাই t2 দেখো অনুপাত করো এইটাকে তোমার এই মানটাকে এই মানটা দিয়ে ভাগ করো ভাগ করলে কি আসছে দেখো কি বললেন স্যার 1 ভাজিত 2 1 ডিভাইডেড বাই 2 করো T1 তাহলে v1 বাই v2 ইকুয়াল টু কত হচ্ছে t1 বাই t2 1 1 2 2 তাহলে সম্পর্কটা কি সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক তাহলে v প্রপোর্শনাল টু কি লিখতে পারি v ভেরিজাস t v ভেরিজাস এই বোঝা যাচ্ছে বিষয়টা
কঠিন লাগছে খুব? আমি তো পাঠে পাঠে ভাগ করে করে বলছি। তাহলে এবার দেখো এই যে আমাদের সম্পর্কটা চলে এলো, দুটো সম্পর্ক এলো, একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা চার্লসের সূত্র। তাহলে এখান থেকে কিছু গ্রাফ আবার আসবে নিশ্চয়ই, আসবে তো। dt equal to v0 1 plus t by 2 আমি দুটো সম্পর্ক করতে পারি v versus t, ঠিক আছে? এই দুটো সম্পর্ক থেকে দুটো গ্রাফ আসতে পারে। তাহলে আমি প্রথম যে গ্রাফটা করছি সেটা আমি করব v versus v এর মান যদি বাড়তে থাকে তাহলে কি হবে, বা t এর মান যদি বাড়ে সেক্ষেত্রে v এর মান বাড়বে, তাই কি না? সম্পর্কটা সমানুপাতিক। গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এটা যদি v ধরি, এটা t ধরি, তাহলে মোটামুটি ভাবে একটা মূল বিন্দুগামী সরলরেখা আমরা পেয়ে যাব। বুঝেছে কি? তাহলে এই একটা গ্রাফ সহজে বোঝা গেল, এটা কোনো কঠিন ব্যাপার না। এরপরে আরেকটা গ্রাফ আমরা অঙ্কন করব, মান দিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে হচ্ছে গ্রাফ। এটা বোঝা গেছে কত সহজ ভাবে? তাহলে v ভার্সেস t গ্রাফটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। আমরা টেম্পারেচারটাকে ধরবো সবসময় x অক্ষ বরাবর এবং আয়তনটাকে ধরবো y অক্ষ বরাবর। সবসময় গ্রাফের যে গ্রাফগুলোর একটা নিয়ম, মোটামুটি বেসিক যে রুলটা, সেটা হচ্ছে মানে কোনটার উপর ডিপেন্ড করছে, এটার উপর ডিপেন্ড করে আয়তন বাড়ছে কমছে। সেই জন্য যেটার উপর ডিপেন্ড করে, যেটা মানে যেটা স্বাধীন, যেটা টেম্পারেচার স্বাধীন চলর আছে, সেটাকে সবসময় x অক্ষ বরাবর ধরতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেটা ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভিটা টি এর উপর ডিপেন্ডেন্ট, টেম্পারেচার বাড়লে তবে তো ভিটা বাড়বে, সেই জন্য আমাদের ভিটাকে আমরা y অক্ষ বরাবর ধরি। কি বলছি বুঝেছি? এটা তো মোটামুটি একটা গ্রাফের বেসিক রুল। হ্যাঁ, আরেকটা গ্রাফ আসবে, সেটা কি? এটা কি v ভার্সেস t গ্রাফ হলো, v ভার্সেস ক্যাপিটাল T, v ভার্সেস স্মল t। সেই ইকুয়েশনটা কি? v0 into 1 plus t by 2 তাহলে v ভার্সেস t যদি হয় তাহলে এখানে v এটা তৈরি করব, তাই কি না? তাহলে আমার এখান থেকে খেয়াল করো, t এর মান যদি আমরা ধরি 0, এখানে 0 বসান কি হবে? এখানে 0 বসিয়ে দিলাম, তাহলে এটা থাকবে না, শুধু 1 টা। মানটা কত? v0। t এর মান 273 করে দাও, t এর জায়গায় 273 বসাই কত হবে? 2v0। দেখো 273 বাই 273 কত? 1 1 plus 1 2 2v0 মাইনাস 273 ধরছি, কত হবে? না v0 আছে মাইনাস হবে না, মাইনাস তো বসাচ্ছি, মাইনাস 273 বসাচ্ছি, t এর জায়গাতে মাইনাস 273, 1 মাইনাস 1 কত হবে? 0 বসিয়ে দিয়েছি। তাহলে তুমি গ্রাফটাকে আমি যদি প্লট করি, গ্রাফটাকে আমি আঁকার চেষ্টা করব। ধরো এই জায়গাটাকে 0 বিন্দু ধরেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এই বিন্দুটাকে ধরেছি 273 আর এই বিন্দুটাকে ধরেছি মাইনাস 273 হবে। এটার মাঝখানে মূল বিন্দুটাকে 0 ডিগ্রি, 0 তে কত? দেখো 0 তে কত? টেম্পারেচার 0, কিন্তু তার একটা আয়তন অলরেডি আছে, এটাকে আমি v0 ধরছি, হয়ে যাচ্ছে। তাহলে v0 273 কত? ঠিক যতটা দৈর্ঘ্য এটা নিলে কিন্তু আর এটা নাও, মানে এইটাকে বোঝাচ্ছে 2v0, বুঝতে পেরেছো তো? তাহলে এটা মোটামুটি 2v0 বিন্দু, 2v0। আর এটা কত? 0, এটা বোঝা যাচ্ছে। তাহলে এখানে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পেলাম, আর বৃত্ত করলে কি করেছিল? এটা হচ্ছে v ভার্সাস স্মল t গ্রাফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় পড়ে। v ভার্সাস স্মল t, v ভার্সাস ক্যাপিটাল T, ঠিক আছে? আর সূত্র থেকে এলো, চার্লসের সূত্র থেকে। সূত্রটা এবার বোঝা গেছে? কোনো সমস্যা আছে কি? 1 ডিগ্রি বাড়ালে কত হবে? 2 ডিগ্রি হবে, 3 ডিগ্রিতে কত হবে? 3 ডিগ্রি বাড়ালে কত হচ্ছে? টোটাল ভ্যালুটা আগে কত ছিল, কতটা বাড়লো, দুটোকে যোগ করে দাও, ফাইনাল ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে অন্তিম আয়তনটা পেয়ে যাচ্ছি। এবার সেখানে আমরা 273 প্লাস t এর জায়গায় ক্যাপিটাল T বসাচ্ছি। ওই ইকুয়েশনটাকে ধরে নিয়ে আমরা আবার কি করব?
টি এর জায়গায় T1 ধরবো, তখন লিখছি V1, তখন এই সম্পর্ক, তারপর থেকে এগুলো চলে। এইগুলোকে নিজেরা বাড়িতে বসে বসে একটু ক্যালকুলেশন গুলোকে ধরে ধরে প্র্যাকটিস করো, কিছুটা বোঝার চেষ্টা করো, গ্রাফ গুলোকে বোঝার চেষ্টা করো, দেখবে চ্যাপ্টারটা তোমাদের ভালো লাগবে, বাড়ি থেকে পড়তে হবে। গোটা মিডিয়া দেখা যাচ্ছে স্যারের মুখটা পুরো বোঝা যাচ্ছে না? ওটা লেখা বোঝা যাচ্ছে, সব বোঝা যাচ্ছে, আইও সব বোঝা যাচ্ছে। শুনো, এই ভিডিওগুলো অনলি তোমাদের জন্য, ঠিক আছে? এগুলো আমার কে দেখবে দেখতে সেটা বিষয় না, তোমরা দেখে একবার দেখতে পাবে, সেই জন্য ভিডিওটা বানাবে। অনলি সেই রকম যাতে আমি এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ধরে ধরে বানানো সেটা তো হচ্ছে না। এবার তোমরা ওই ইটা দিয়ে শুনবে, হেডফোন দিয়ে ভালো করে শোনার চেষ্টা করো, কথাটা একটু বোঝার চেষ্টা করো, বারবার দেখতে পারো। কোনো জায়গায় তোমার হয়তো মনে হলো যে স্যার পড়িয়েছেন আমি সেটা ভুলে গেছি, সেটা দেখতে চাইলে দেখতে পারো। ভিডিওগুলো দেখছো, বোঝা যাচ্ছে তো ক্যালকুলেশন গুলো? স্যার অঙ্কগুলো একবারে 50টা টুকে নিই, তারপর আপনি বোঝাবেন? হ্যাঁ, তারপর বোঝাবো, ঠিক আছে? ম্যাথগুলো সবার খাতা মোটামুটি ম্যাথগুলো আগে কমপ্লিট করে নাও, তারপরে একদিন বলবো সমস্ত ম্যাথগুলো বুঝিয়ে দেওয়া হলো, যারা পরে এসে তারাও বুঝতে পারবে ম্যাথ কি হ্যাঁ কি না। আচ্ছা, এরপর দেখো রেনল্ডস চাপের সূত্র। এই রেনল্ডস চাপের সূত্রটা কি? সেখানে কি বলছে, ঠিক আমাদের চার্লসের সূত্র যেটা তার উল্টোটা। এখানে যেমন চাপটাকে স্থির রেখেছি, ওখানে আয়তনটাকে স্থির রাখবো, আর বাকি ক্যালকুলেশন বি এর জায়গায় শুধু কি করে দেবো। বিষয়টা বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি করবো, নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন যদি স্থির রেখে দিই, রেখে দিলে কি হবে, রেখে দেওয়ার পরে আমরা কি করবো, যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য তার প্রাথমিক চাপের 1/273 অংশ বৃদ্ধি পাবে, আর টেম্পারেচার 1 ডিগ্রি কমিয়ে দিলে প্রাথমিক চাপের 1/273 অংশ হ্রাস পাবে। এটাই হচ্ছে রেনল্ডস চাপের সূত্র। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তার চাপটা কত, P0 হয়ে গেছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা চাপ যদি P0 হয়, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে 1 ডিগ্রি বাড়ালে তার চাপটা কত, 1 ডিগ্রি আমি ইনক্রিজ করছি, তাহলে P0 ডিভাইডেড বাই কত হবে, 273। P0 ইনটু 1/273, বুঝে গেছে কি? বুঝতে পারছো না? বলছি আমি একটা গ্যাসের ভরকে নির্দিষ্ট করে দিলাম, নির্দিষ্ট করে দিয়ে টেম্পারেচারটাকে আমি টেম্পারেচারটা বাড়াচ্ছি, তার ভর নির্দিষ্ট, আর কি নির্দিষ্ট, আয়তন নির্দিষ্ট, আয়তনটাকে ধ্রুবক রেখেছি। তাহলে আয়তনটাকে স্থির রেখে আমরা কাকে বাড়াচ্ছি, টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়াই, তার প্রাথমিক যে চাপ ছিল সেই চাপের 1/273 অংশ বৃদ্ধি পাবে। তুমি বয়স সূত্রতে কি করেছিলে, আয়তনের প্রাথমিক আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছিল 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ালে। রেনল্ডস চাপের সূত্রে তার উল্টোটা, চাপ বাড়বে। তাহলে এখানে 2 ডিগ্রি বাড়াচ্ছি, তার কত হবে, P0 ডিভাইডেড বাই 273, 2P0 ডিভাইডেড বাই 3 ডিগ্রি বাড়ালে কত হবে, 3P0 ডিভাইডেড বাই 273। এই করতে করতে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে তার কত হবে, P0 ইনটু T ডিভাইডেড বাই 273। এটা হচ্ছে বর্ধিত বাক্যাংশ। টেম্পারেচার বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি তার চাপটা কতটা বাড়ছে সেই হিসেবটা হলো। প্রাথমিক চাপ কত ছিল, P0, তাহলে ওটার সাথে যোগ হলে অন্তিম চাপ বেরোবে। তাহলে আমরা বের করবো কি, তাহলে অন্তিম চাপ PT ইকুয়াল টু P0 প্লাস P0 T বাই কত হচ্ছে 273। মাইনাস সাইনে দিতে পারি, যখন কমছে টেম্পারেচার কমলে মাইনাস, টেম্পারেচার বাড়লে কি হবে, প্লাস সাইন। তাহলে এখান থেকে মোটামুটি আমরা P0 কমন নিলে কত হবে, 1 প্লাস মাইনাস T বাই 273। এটা বোঝা যাচ্ছে? পুরো বয়েলসের সূত্রটা খেয়াল করো, এখানে V0
প্লাস মাইনাস v0 t বাই 273 ছিল, v0 এর জায়গাটাতে t0 বসিয়ে দিয়েছি। এত বড় কঠিন লাগার কথা না। এবারে আমরা কি করব, এখান থেকে আমি প্লাস সাইনটাকে ব্যবহার করছি 1 প্লাস t বাই 273, তাহলে সেই ক্ষেত্রে p0 কত হচ্ছে বলো, তাহলে 273 প্লাস t ডিভাইডেড বাই 273 আসবে। এবার 273 প্লাস t এর জায়গায় কি বসাবো, ক্যাপিটাল T ডিভাইডেড বাই 273। বুঝা যাচ্ছে জিনিসটা? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে এবার আমি P1 লিখবো। P1 কখন লিখছি, টেম্পারেচার P এর জায়গায় T1 করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে, P0 into 1 plus T1 by 273। তাহলে P0 কত হচ্ছে 273 plus T1 divided by 273। তাহলে P0 T1 divided by 273, কারণ 273 plus T1 মানে আমাদের কেলভিন স্কেলে সেটাকে T1 বলবো। T ছিল বলে আমরা T বলেছি, এখানে 1 ধরেছি বলে তাই T1। P2 কখন হবে, P0 1 plus P2 divided by 273। তাহলে P0 ইনটু কত হবে, 273 plus P2 divided by 273। তাহলে P0 ইনটু এটা কত হবে, T2, ঠিক আছে। তাহলে P1 P2 পেয়ে গেল, তাহলে P1 বাই P2 করো। তাহলে স্যার P1 একটুখানি দাঁড়ান, টুকে নিই তারপর। টোকো স্যার এখানে একটু ব্ল্যাক দিলেও হবে। এটা এবার P1 বাই P2 করে দাও। তাহলে P1 বাই P2 করলে কত আসছে, T1 by P2 সমান T1 by P2। P1 বাই, তাহলে P ভেরি যাচ্ছে, একই রকম বোঝার কোনো সমস্যা হবে না। এখানে আমাদের একই রকম আগে যে দুটো গ্রাফ ছিল, যে V ভার্সাস T, ক্যাপিটাল T আর V ভার্সাস স্মল d, এখানে আমরা কি করব, P ভার্সাস স্মল d, P ভার্সাস ক্যাপিটাল D, একই গ্রাফ হবে। গাড়ির আওয়াজ দেখছে এখানে, কি হবে, নিরিবিলি জায়গাতে ভিডিও করতে হবে, চুপচাপ একটা সুন্দর, এখানে এত আওয়াজ দিচ্ছে, দেখ মোটামুটি যতটা হবে। আচ্ছা এরপর দেখো, তাহলে গ্রাফটা আমরা কি করব, P ভার্সাস ক্যাপিটাল T গ্রাফ। চাপটাকে আমরা ধরবো y অক্ষ বরাবর আর ক্যাপিটাল T টাকে ধরবো x অক্ষ। যেহেতু সম্পর্কটা সমানুপাতিক সম্পর্ক, একটা বললে আরেকটা বাড়ছে, তার মানে আমাদের গ্রাফটা মূল বিন্দুগামী সরলে, তাহলে এইদিকে মান বাড়ছে, বাড়বে, ওই চিহ্নটা কি ওই রকমই? আমরা এইভাবে দিয়ে যাচ্ছি P ভার্সাস T গ্রাফ, ঠিক আছে। এইরকম না, এরকম দিলেও হয়, P ভার্সাস T ও দেওয়া হয়। মানে এরকম সমানুপাতিক হয় না যখন দিবে। আর কি করা? না সেটা না, এটা গ্রাফ হচ্ছে, সেটা তো সম্পর্ক, ঠিক আছে। সেটা সম্পর্কের জায়গা থেকে T প্রপোর্শনাল টু, এই দেখো T প্রপোর্শনাল টু T, এটা সম্পর্ক থেকে, এটা গ্রাফের ক্ষেত্রে আমরা বলি, ঠিক আছে। তাহলে P ভার্সাস T যে গ্রাফটা, তাহলে এটা P টাকে y অক্ষ বরাবর আর T টাকে x অক্ষ বরাবর ধরবো। মূল বিন্দুগামী সরলরেখা, দেখো এদিকে মান বাড়ছে, এটাও বাড়ছে। আবার দেখো এখানে এই বিন্দুটার ক্ষেত্রে যদি ভাবা যায়, তাহলে এইদিকে যেমন মান বাড়ছে, এদিকে মান বাড়ছে। তাহলে সমানুপাতিক সম্পর্ক থাকলে কি হয়, শান্ত মূল বিন্দুগামী
সরল রেখাগুলো আমরা পেয়ে যাবো। পেয়েছি কি? এরপরে কি করবো? পি ভার্সাস স্মল টি, ঠিক আছে, স্মল টি গ্রাফ। আমি কি করলাম? পি নিলাম, জিরো করবো। পি এর মান কত হবে? কোন সমীকরণ দিয়ে করব? পি টি ইকুয়াল টু পি জিরো 1 প্লাস টি বাই 273 273 মাইনাস 273। তাহলে এটা করা ভালো যে মাইনাস আগে 273 বসাও, তারপর জিরো বসাও, তারপর 4 এইভাবে যদি মানটা ধরে নিই তাহলে মাইনাস 273 বসালে কত হবে? জিরো। জিরো বসালে কত হবে? পি জিরো। আর 273 বসালে 2 আসবে তো? তাহলে আমি এইখানে আমাদের যখন মাইনাস 273 মানে এই বিন্দুটাকে ধরছি মাইনাস 273, এই বিন্দুটাকে ধরছি প্লাস 273, আর এটাকে ধরছি জিরো। জিরো তো কত? পি জিরো। এই বিন্দুটাকে ধরে নিয়েছি পি জিরো, ঠিক আছে। ঠিক এই সোজাসুজি আমি করবো 2p0 মানে এই মানটা বিন্দু পাবো, আর এখানে জিরো পাচ্ছি। এখানটা মূল সরলরেখা পাবো, কিন্তু নেগেটিভ এক্স অ্যাক্সিস কে টাচ করবে, ঠিক আছে। এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এটা এক্স, এটা ওয়াই অক্ষ বরাবর মোটামুটি ভাবে আমাদের, ঠিক আছে। এক্স ওয়াই দেখায়, তারপর এখান থেকে এইটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এই বিন্দু থেকে আমাদের এইভাবে রেখাটাকে টানবো, তিনটে বিন্দু পেয়েছি, সরলরেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পি ভার্সাস স্মল টি গ্রাফ, আর এটা পি ভার্সাস ক্যাপিটাল টি পেয়েছি, ঠিক আছে। তার মোটামুটি আমাদের রেনল্ডস চাপের সূত্র, চার্লসের সূত্র, বয়েলসের সূত্র পেলাম, তাদের সমন্বয় করে। সমন্বয়টা কি দেখো? b proportional to 1 by p, এটা পেয়েছি। b proportional to t পেয়েছি, পেয়েছি তো। তাহলে এই দুটো সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি? দুটো একসাথে করলে এটা হবে না? এটাকে আমি যদি গুণ করে দিই pb proportional to t, তাহলে pb সমান কত হবে? rt, এটা কনস্ট্যান্ট ধরে নেব। আরটা কি? সার্বজনীন গ্যাস নেব। সমস্ত গ্যাসের ক্ষেত্রে এর মান একই হয়, সেই ক্ষেত্রে এটাকে সার্বজনীন বলা হয়, বুঝেছে কি? সকল গ্যাসের ক্ষেত্রে আর এর মান কনস্ট্যান্ট, বুঝেছে কি? এটা পিভি ইকুয়াল টু আরটি কার ক্ষেত্রে? 1 মোল গ্যাসের ক্ষেত্রে, 1 মোল গ্যাসের ক্ষেত্রে। n মোল গ্যাসের ক্ষেত্রে হলে এটা হয়ে যাবে nRT, বুঝা গেছে জিনিসটা? nRT, n এর মান 1 হলে পিভি ইকুয়াল টু আরটি, n এর মান তো চেঞ্জ হতেই পারে। তাহলে পিভি ইকুয়াল টু আরটি থেকে তাহলে আমি সম্পর্কগুলো তৈরি করব। P1 চাপ V1 R ইনটু টেম্পারেচার তখন P2 V2 আর T2, তাহলে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে T1 টাকে নিচে নামিয়ে নাও, শুধু R লিখো। P2 কে নিচে নামিয়ে নাও, শুধু R লিখো। দেখো P1 V1 বাই T1 ইকুয়াল টু R, আর P2 V2 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি বলো? R পাচ্ছি। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে স্বাভাবিকভাবে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। এটার মান যা, এটার মানে কি? তাহলে আমরা লিখতে পারি P1 V1 বাই P1 ইকুয়াল টু P2 V2 বাই P2। আরেকটা সম্পর্ক আছে, সেটা কি জানি আমার বাড়ির লোকের বন্ধ করে দাও। আরেকটা